ভারতের পশ্চিমবঙ্গে গরু কোরবানি না করার আহ্বান জানালেন নাখোদা মসজিদের ইমাম। গরু কেনাবেচার কঠোর নিয়মের বিপাকে হিন্দু খামারিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা করলে শত্রুপক্ষকে চমক দেখানোর হুঁশিয়ারি জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীনের রাশিয়ান প্রেসিডেন্টকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা, জ্বালানি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে 20টি চুক্তি স্বাক্ষর। আফগানিস্তানে কাজ নেই, অভাবের তাড়নায় সন্তান বিক্রি করে দিচ্ছেন অনেক বাবা মা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র সুদের হার আরও বাড়াবে, এমন আশায় বিনিয়োগকারীদের মধ্যে বেড়ে গেছে ডলারের কদর। নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়ে গেছে। এ কারণে বুধবার বিশ্ববাজারে মার্কিন ডলারের দাম 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। বিশ্বের প্রধান 6টি প্রধান মুদ্রার বিপরীতে যে ডলার ইন্ডেক্স প্রণয়ন করা হয়, আজ তার মান 99.306 পয়েন্টে স্থির আছে। এমন প্রত্যাশায় মে মাসে সূচকটি 1% বেশি বেড়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দামও আন্তর্জাতিক বাজারে বাড়ছে। ডলারের দাম আরও বাড়লে বাংলাদেশের মতো আমদানি নির্ভরশীল দেশগুলো অর্থনৈতিক চাপে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি। বার্তা সংস্থা পিটিআইকে গত রোববার তিনি বলেছেন, মুসলিমদের কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে। গরুর মাংস খাওয়া থেকেও বিরত থাকতে বলেন এই ইমাম। তিনি জানান, অনেক হিন্দু পরিবার গরু পালন ও দুধের ব্যবসার সঙ্গে জড়িত। কোরবানির সময় গরু বিক্রি না হলে তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। ইমাম শফিক কাসেমি বলেন, আগে সরকারকে পর্যাপ্ত কসাইখানা ও পশু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। তা সম্ভব না হলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে জবাই ও রপ্তানি পুরোপুরি বন্ধ করা উচিত। গবাদি পশুর বয়স ও শারীরিক সক্ষমতার সার্টিফিকেট ছাড়া গরু কেনাবেচা নিষিদ্ধ করায় বড় ধরনের ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। পবিত্র ঈদুল আজহার আগে এমন নির্দেশিকার কারণে বিপাকে পড়েছেন হিন্দু মুসলিমরা। উত্তর 24 পরগনা জেলার প্রভাবশালী বিজেপি নেতা ও সংখ্যালঘু সেলের সহসভাপতি ইউনুস আলী জানিয়েছেন, রাজ্যের হিন্দু সম্প্রদায় গরু লালন পালন ও দুগ্ধ ব্যবসায় জড়িত। গরুর বয়স বেড়ে গেলে বা অর্থের প্রয়োজনে মুসলিমদের কাছে বিক্রি করে দেন। এই অর্থনৈতিক চক্রটি বুঝতে পারেনি নতুন সরকার। খামারিরা লোকসানের মুখে গরু পালন বন্ধ করে দিলে মিষ্টি, দই ও ছানার মতো দুগ্ধজাত পণ্যের বাজারে ধস নামবে। এতে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি ব্যাপক সংকটে পড়বে। তিনি আশাবাদ জানিয়েছেন, রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঈদের আগেই বাস্তবসম্মত সমাধান দিবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মোদী ইতালি সফরে গেলে রোম শহরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মেলোনি। পরে মোদীকে ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখেন মেলোনি। এ সময় এই দুই নেতা একসঙ্গে ছবি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করা হলে ছড়িয়ে পড়ে। মোদী জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ ও বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে মেলোনিও সামাজিক মাধ্যমে মোদীকে বন্ধু বলে স্বাগত জানিয়েছেন। দুই নেতার বন্ধুত্ব নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে মেলোডি নামে নানা মিম ও আলোচনা হচ্ছে। এবারে রোম সফরের ছবিগুলো সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র আফতেন পোস্টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপুড়ে হিসেবে উপস্থাপন করা হয়েছে। একটি কার্টুন চিত্রে মোদীকে একটি সাপের মতো দেখতে জ্বালানি পাম্পের পাইপ হাতে দেখানো হয়েছে। একই সঙ্গে প্রকাশিত মতামতধর্মী লেখায় তাকে চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ বলেও উল্লেখ করা হয়েছে। কার্টুনটি প্রকাশের পর অনেক ভারতীয় এটিকে বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ভারতকে সাপ ও সাপুড়ের দেশ হিসেবে দেখানোর পুরনো পশ্চিমা স্টেরিওটাইপ সামনে আনা হয়েছে। বিতর্কের পেছনে নরেন্দ্র মোদীর নরওয়ে সফরের সময় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের ঘটনাও ভূমিকা রেখেছে। সফরকালে নরেন্দ্র মোদী একজন নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়ায় বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। উল্লেখ্য, সম্প্রতি নরওয়ে, ইতালি সহ 5টি দেশ সফরে বের হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ির নির্মাণ নকশা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডে এই বাড়ি দুটি নির্মাণ করা হয়েছে। বুধবার পৌরসভার 401 ধারায় পাঠানো নোটিশে বলা হয়েছে, বাড়ি দুটি নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে 7 দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে বেআইনি অংশ নিজ উদ্যোগেই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পৌরসভা নিজেই ভেঙে দেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানে হামলা করলে শত্রুপক্ষকে নতুন চমক দেখাবে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে তেহরান। ইরানি বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভবিষ্যতে যুদ্ধ হলে আমেরিকা ইসরায়েলকে আরও বড় ধাক্কার জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার দেয়া প্রস্তাব মেনে চুক্তিতে রাজি হতে ইরানকে 2 থেকে 3 দিনের সময় দিয়েছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অগ্রগতি হয়েছে। চীন সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানিয়েছে চীন। বেইজিংয়ে লাল গালিচা, 21 তোপধ্বনি এবং শিশুদের পতাকা নেড়ে শুভেচ্ছার মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। কয়েকদিন আগে এমন আয়োজন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, তবে পার্থক্য ছিল অভ্যর্থনায়। ট্রাম্পকে স্বাগত জানিয়েছিলেন চীনের উপরাষ্ট্রপতি, আর পুতিনকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে শি জিনপিং ও পুতিন বৈঠক শেষে শি বলেছেন, বিশ্ব ক্রমে অস্থিতিশীল হয়ে উঠছে, আধিপত্যবাদ বাড়ছে। এ কারণে চীন ও রাশিয়াকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ান প্রেসিডেন্টের চীন সফরকালে জ্বালানি, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 20টি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের বৈঠকের পর এসব চুক্তি হয়েছে। চুক্তিগুলোর মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও মেধাস্বত্ব সুরক্ষার বিষয় রয়েছে। পাশাপাশি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা নিয়ে যৌথ ঘোষণাও দেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, রাশিয়া এবং চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে পুতিন জানিয়েছেন, রাশিয়া চীনে নিরবিচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। দুই দেশের বাণিজ্য বাইরের চাপ ও নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব এগিয়ে নিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যাতে মার্কিন প্রেসিডেন্ট সামরিক অভিযান চালাতে না পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সিনেটের প্রস্তাবটি 50-47 ভোটে পাশ হয়। এ সময় কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভোটের আগে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের আচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুদ্ধবন্ধে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে, প্রধান সেনাপতি হিসেবে সীমিত সামরিক অভিযান পরিচালনা করা প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই পড়ে। তালেবান শাসিত আফগানিস্তানে অভাব ও মানবিক বিপর্যয়ের কারণে নিজেদের সন্তান বিক্রি করে দিচ্ছে অনেক বাবা মা। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, দেশটির অন্যতম ক্ষতিগ্রস্ত প্রদেশ ঘরের রাজধানী চারানের শ্রমবাজারে প্রতিদিন শত শত মানুষ কাজ না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন। স্থানীয় বাসিন্দা জুমা খান জানিয়েছেন, 6 সপ্তাহে তিনি মাত্র 3 দিন কাজ পেয়েছেন, তাও দিনে 150 থেকে 200 আফগানি মুদ্রা কিংবা প্রায় 2.5 থেকে 3.25 আয় হয়েছে। 3 রাত ধরে তার সন্তানরা না খেয়ে ঘুমিয়েছে, স্ত্রী সন্তানরা কেঁদেছে। ঘরের আশপাশের গ্রামগুলোতে খাবার জোগাড় করতে না পেরে অনেকেই সন্তান বিক্রি করে দিচ্ছেন। সাইদ আহমেদ নামে একজন জানিয়েছেন, তার 5 বছরের কন্যা সন্তানকে 2 লাখ আফগানি মুদ্রায় বিক্রি করে দিয়েছেন। ভবিষ্যতে মেয়েটিকে ওই পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি জাহাজে মঙ্গলবার ইসরায়েলের বাহিনী গুলি করেছে। তবে ইসরায়েল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি, কেউ আহত হয়নি। একাধিকবার সতর্ক করার পরও নৌযানগুলো এগিয়ে যাওয়ার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লোটিলা সূত্র জানিয়েছে, পূর্ব ভূমধ্য সাগরে থাকা 50টি নৌযানের সবকটি ইসরায়েল আটক করেছে। এসব যানে 40টির বেশি দেশের 428 জন অংশগ্রহণকারী আছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত বৃহস্পতিবার তুরস্ক থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে। এর আগে এমন 2টি প্রচেষ্টাও আটকে দিয়েছিল ইসরায়েল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।